দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের এই সফরে সম্পর্ক জোরদারি লক্ষ্য বলে জানাচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। সরকারি পর্যায়ে বৈঠকে সফরের মূল আকর্ষণ, তবে বাদ পড়েনি সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ। মূল দ্বিপাক্ষিক বৈঠকটি হবে পররাষ্ট্র সচিবের সঙ্গে। এছাড়াও অর্থনৈতিক উন্নয়নের নানান বিষয় রয়েছে আলোচ্য সূচিতে। ব্যস্ততার কারণেই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে এবারকার ঢাকা সফরের সময় রাজনৈতিক দলগুলোর বৈঠকে বসতে পারবেন না। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি স্পষ্ট করেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল। তার কথাই স্পষ্ট হয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার বিষয়টি এবারে ডোনাল্ড লুর সফরে গুরুত্ব পাচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক বিষয় নয়। ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন দস্তগীর জাহাঙ্গীর। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন ভিসা নীতি সহ আভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে প্রায়ই নাক গলাতে দেখা যায় যুক্তরাষ্ট্রকে। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর আলোচনা ও সমালোচনার কেন্দ্রে পরিণত হয়েছিল। এবারও তার সফরের আগে প্রশ্ন উঠেছিল লু কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন সে বিষয়ে। তার সফরের উদ্দেশ্যই বাকি, তবে বিষয়টি পরিষ্কার করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে যুক্তরাষ্ট্র নাক গলালেও আপাতত এই কাজটি যে আর করছেন না তা স্পষ্ট করলেন আজকের প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র বেদান্ত প্যাটেলকে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হয়। 17 মাসের মধ্যে তৃতীয়বার এই সফরে কেন তিনি রাজনৈতিক দল কিংবা রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করবেন না বিষয়টি জানতে চাওয়া হয়। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে বারবার কথা বলা যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা সেই প্রশ্ন রাখা হয় বেদান্ত প্যাটেলের কাছে। তবে বিষয়টি এড়িয়ে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ব্যস্ততার কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন না ডোনাল্ড লু। Our government officials meet with or not, the schedule, time of day, lots of other things. Since Secretary Liu is on a swing through a number of South Asian countries, specifically India, Sri Lanka, and Bangladesh, he is there to strengthen bilateral cooperation with each country and to demonstrate U.S. support for a free, open, and prosperous Indo-Pacific region. In Bangladesh, he will meet with government officials, civil society leaders, and other Bangladeshis to talk about deepening our U.S.-Bangladeshi cooperation, including deepening our economic ties and ways that we can collaborate further to address climate issues. 10 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়ন গুরুত্ব পাবে তার সফরে। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। এ আবার কেমন নগরী! রোদ উঠলে হয়ে ওঠে অসহনীয়, আর বৃষ্টি হলে হয় জলাবদ্ধতা, সঙ্গে যানজট আর দূষণ তো আছে। নগরবাসীর জন্য এ যেন উভয় সংকট। জীবন আর জীবিকার তাগিদে ফেরাও যাচ্ছে না এই নগর ছেড়ে। নগরবিদরা বলছেন, দায়িত্বশীলদের দায়িত্বহীন ভূমিকার কারণেই ধুঁকছে নগর। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। থামা যায় না, তৃষ্ণা মিটিয়ে অঝরে বৃষ্টি আসুক আর ধরনী একটু স্বস্তি পাক। 10-20 মিনিটে বৃষ্টি হইলেই পানি করে উঠতে যায়। আমরা দরখাস্ত পর্যন্ত করছি, সিটি কর্পোরেশন আমরা দরখাস্ত পর্যন্ত করছি, এখনো আমরা শুরু হওয়া পাই নাই। এই হলো তিলোত্তমা ঢাকার এখনকার চিত্র। কথায় কথায় গ্রীষ্মের তাপমাত্রার পারদ ছুঁয়ে যায় 38-এর কোটা। মরুর উত্তাপে নগরীতে নেমে আসে বৃষ্টির জন্য ঘোর হাহাকার। ভাগ্য বদলায়, অঝোর ধারায় হয় বৃষ্টি, তবে ফলাফল হিতে বিপরীত। অল্প বর্ষণেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক, আবারও সেই ভোগান্তির পুনরাবৃত্তি। একটু বৃষ্টি হলে জায়গায় জায়গায় পানি জমে যাচ্ছে, দৈনিক চলাচলের জন্য এটা অযোগ্য। উন্নতি করতে গিয়ে ঢাকার বেশিরভাগ গাছপালা কেটে ফেলা হয়েছে, সামান্য গরমও অনেক গরম অনুভূত হয়। পানি একটা থাকে, গতকালকে আমি মিরপুরে গেলাম, ওখানে দেখলাম যে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এমন সংকটকে প্রতিনিয়তই যেন সঙ্গ দিচ্ছে শব্দ দূষণ, বায়ু দূষণ, যানজটের মতো নাছোড় বান্দা শব্দগুলো। নিত্যদিনের এমন সমস্যায় কংক্রিটের আবর্জনায় ঠাসা রাজধানীতে যারা বসবাস করেন তারা অনেকটাই বাধ্য হয়ে, কেউ জীবিকার তাগিদে, কেউ আবার সুন্দর ভবিষ্যতের আশায়। ডাক্তার কান,
লেখাপড়া করেন, চাকরি করেন, যে কোনো ব্যাপারেই ঢাকা হইল কেন্দ্রস্থান। বাবুয়ালে তো এই সুবিধাটা নাই। ঢাকায় চাকরি ব্যবসা, ওয়াইফ চাকরি করে, আমি ব্যবসা করি, এই চাকরি ব্যবসার খাতিরে এখানে 10 দিন মানে ইনকামের কোনো সোর্স থাকে আর 20 দিনে বসে থাকার লাগে। আর ঢাকায় আসলে 30 দিনের মধ্যে নিম্ন 25 দিন ইনকাম করতে পারি। আয়তনের তুলনায় ঢাকা এখন পৃথিবীর সবচেয়ে জনঘন শহর। উত্তর সিটি কর্পোরেশনের তুলনায় দক্ষিণের জনসংখ্যার ঘনত্ব প্রায় 9,000 বেশি। সারা দেশের বিবেচনায়ও এই সিটি কর্পোরেশনের জনসংখ্যা মাথা ব্যথার কারণ। রাজধানী ঢাকায় এই সবুজ এখন আর খুঁজে পাওয়া যায় না। তার উপর এখন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন 2050 সাল নাগাদ এমন অবস্থা জলবায়ু পরিবর্তনের যদি অব্যাহত থাকে তাহলে রাজধানীতে জনসংখ্যা বাড়বে প্রায় 50 লক্ষ। এতে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে প্রাণ এবং প্রকৃতি। তাই তারা বলছেন এখনই সময় বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি প্রতিষ্ঠানকে বিকেন্দ্রীকরণের। শুধু তাই নয়, নগরবিদরা বলছেন দায়িত্বশীলদের দায়িত্বহীন ভূমিকার কারণেই ধুঁকছে নগরবাসী। বাংলাদেশের মানুষ যদি আফ্রিকা, তানজানিয়াতে গিয়ে কর্মের সন্ধানে যেতে পারে, তাহলে ঢাকার মানুষও যারা ঢাকায় রংপুর থেকে এসেছে কাজ করতে, তারা যদি রংপুরে ভালো সুযোগ সুবিধা পায় রংপুরে যাবে। যে কোনো বিচ্ছিন্ন উন্নয়ন পরিকল্পনা, বিচ্ছিন্ন উন্নয়ন উদ্যোগের দায়ভার আসলে দায়িত্বশীলের। প্রায়শই আমরা একটা কথাটা বলি যে মানুষকে সচেতন হতে হবে। মানুষ তো সচেতন হয় যখন প্রতিষ্ঠানগুলো কাজ করে। শহরের সীমান্তে আবাসন, শিক্ষাকেন্দ্র, চিকিৎসা কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করতে হবে বলেও পরামর্শ দেন তিনি। তবে কতটুকু বাস্তবসম্মত তা নিয়েও প্রশ্ন আছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পর চট্টগ্রাম থেকে শুরু হজের প্রথম ফ্লাইট। মধ্যরাতে 419 হজযাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি। মুসলিম উম্মার মহাসম্মেলনে এবারে বার্তা থাকবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় জনমত গঠন করা। এমনই প্রত্যাশার কথা ছিল হাজিদের মুখে মুখে। 419 জন যাত্রী নিয়ে সোমবার মধ্যরাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায় হজের প্রথম ফ্লাইটটি। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। মুসলিম উম্মার সবচেয়ে বড় ঐক্য ও মহা সম্মেলন, ইসলামের চতুর্থ স্তম্ভ পবিত্র হজ। আল্লাহ ও তার রাসূলের সান্নিধ্য অর্জনে প্রতি বছর গোটা পৃথিবী থেকে প্রিয় নবীর দেশে হজ পালনে যান লাখো ধর্মপ্রাণ মুসলমান। ঢাকার পর চট্টগ্রাম থেকে শুরু হজের প্রথম ফ্লাইট। সাদা পোশাকের হাজিরা দেশে থাকলেও তাদের মনের ইচ্ছে আর বাসনা পূরণে আল্লাহ ও রাসূলের কাছে নিজেদের উৎসর্গ করেছেন বহু আগে হজের নিয়তের পর থেকেই। শারীরিক ও আর্থিক এই ফরজ ইবাদত পালনে তাদের অপেক্ষা কবে পাবেন মক্কা মদিনার দিদার। হাজিদের মুখে মুখে ছিল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বার্তা। শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে। মদিনা মানওয়ারা জিয়ারতের নিয়তে আমরা এই দীর্ঘদিনের আশা আজকে এটা সফল হতে যাচ্ছে। অনেক দিন ধরে আশা করে থাকছি হজে যাওয়ার জন্য, আল্লাহ এটা এখনো পূরণ করতেছে। ওই জন্য আমাদের খুব ভালো লাগছে। আল্লাহ সবার আশা পূরণ করুক। দেশের জন্য আর ফিলিস্তিনের জন্য আমরা চাই যেন দোয়া করবো, যেন ফিলিস্তিন যেন স্বাধীন রাষ্ট্র পরিচিত হয়। দেশের জন্য, দোষের জন্য সবাই যাতে ভালো থাকে, প্রত্যেকের জন্য দোয়া করব। প্রথম হজ ফ্লাইট উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানান, গত বছর 10,000 হাজি গেলেও এবার কমে 8,000-এ নেমেছে। চট্টগ্রাম থেকে মদিনায় 2টি ও মক্কায় 20টি সহ মোট 22টি হজ ফ্লাইট যাবে সৌদি আরবে। পরে হাজিদের ফুল দিয়ে বরণ করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থভাবে যে হজ আপনাদের কপালে নসিব করেছে, এর জন্য আপনারা সুন্দরভাবে সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছু পালন করে আবার সুস্থভাবে দেশে ফিরতে পারেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। এয়ারপোর্ট অথরিটি আছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন আপনাদের আল্লাহর মেহমানদের যাতে সর্বোচ্চ সেবা প্রদান করতে পারে। ভবিষ্যতেও যাতে আমরা চট্টগ্রাম থেকে আরও ডেডিকেটেড ফ্লাইট বৃদ্ধি করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দেওয়া হয়, সেটার জন্য দোয়া করবেন। 14 মে দিবাগত রাত 2:30টায় একে একে বিমানে ওঠেন হাজিরা। রাত 4টার দিকে 419 জন হজ যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে উড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
অর্থের বিনিময়ে এনএসআই এ ভুয়া চাকরি দেয়া চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার এনএসআই ও ডিবি যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ডিবি জানায় ভুয়া প্রশিক্ষণ শেষে এনএসআই এর চাকরির ভুয়া নিয়োগপত্র প্রদান করে আসছিল চক্রটি। প্রত্যেকের কাছ থেকে নিত 10 থেকে 15 লাখ টাকা। ঘটনাস্থল থেকে কয়েকটি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, সিম কার্ড সহ বেশ কিছু আলামত জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হাতিয়ে নেওয়া অর্থ নীলফামারীতে চক্রের আরেক সদস্যের কাছে আছে বলে জানিয়েছে ডিবি। চক্রের বাকি সদস্যের খোঁজে অভিযান চলছে। গাজীপুর টঙ্গীর পশ্চিমের একটি বাড়িতে বেশ কিছুদিন ধরে কথিত প্রশিক্ষণ দিয়ে আসছিল এবং আমরা তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি একটা গ্রুপের প্রশিক্ষণ শেষ হলে তাদেরকে ভুয়া পোস্টিং লেটার তাদেরকে দিয়ে তাদেরকে পাঠিয়ে আরেকটা গ্রুপকে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। নড়াইলে লোহাগড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ভ্যান চালক নিহত হয়েছেন। স্বজনরা জানান সোমবার সকালে ভ্যান নিয়ে কাজে বের হন তেতুলিয়া গ্রামের যুবক ফয়সাল মুন্সি। বিকেলের পর তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। পরে রাতে 9টার দিকে লোহাগড়া পৌরসভার বালক বিদ্যালয় রোডে ফয়সালের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। নিহত ফয়সাল তেতুলিয়া সন্ধ্যাবাজার এলাকার মোহাম্মদ মুন্সির একমাত্র সন্তান। সে ভ্যানের মাধ্যমে বেকারির মালামাল ডেলিভারির কাজ করত বিভিন্ন জায়গায়। ও ভ্যান গাড়ি নিয়ে দোকানে দোকানে মাল দিত, কিন্তু আমরা কি দেখলাম, তারে দেখলাম লাশ অবস্থায়, কিন্তু আমাকে জালমানের কোনো নিরাপত্তা নাই। আজকে সেই ছেলেটা নির্মমভাবে হত্যা করেছে, তারে কে বা কারা করেছে, আমরা এর সুস্থ একটা বিচার চাই। প্রশাসনের কাছে আমাদের দাবি। সে কী কারণে এখানে এসেছিল বা সেটা এখন আমরা শনাক্ত করতে পারিনি, এবং কে বা কারা তাকে হত্যা করেছে বা কী কারণে করেছে সেটা আমরা ঘটনার পরপরই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি অতি শীঘ্রই আমরা ঘটনার কারণ খুঁজে বের করতে পারবো এবং প্রকৃত দোষীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হব। গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে পড়ে রোগীর মৃত্যুর ঘটনায় লিফট অপারেটরদের গাফলতি কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত দল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মাহমুদা বেগমের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত দল হাসপাতাল পরিদর্শন করেন। তারা হাসপাতালের লিফট, মেডিসিন ওয়ার্ড সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এই সময় লিফটে আটকে পড়ে মারা যাওয়া রোগী ভর্তি এবং চিকিৎসার কাগজপত্র যাচাই বাছাই করে দেখেন। এই ঘটনায় লিফট অপারেটরদের গাফলতি বা অব্যবস্থাপনা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক। এর আগে রোববার এক চিঠিতে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেন রোগীর স্বজনদের ধাক্কাধাক্কিতে লিফটটি আটকে ছিল। চিঠিতে আরও উল্লেখ করা হয় 45 মিনিট নয় 10 থেকে 15 মিনিট আটকে ছিল লিফটটি। আর এতে হৃদরোগে আক্রান্ত রোগী মমতাজ বেগম মারা যান। সরকারি হাসপাতাল, পাবলিক প্রপার্টি, সরকারি সম্পদ, এখানে লিফট পরিচালনার জন্য অবশ্যই সার্বক্ষণিক লিফট অপারেটর থাকা উচিত। কারণ অনেকেই এদিক সেদিক গ্রামগঞ্জ থেকে আসে। এই লিফট পরিচালনা এইগুলি যেহেতু যান্ত্রিক ব্যাপার, এগুলি পরিচালনাটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, আপনারা জানেন। এখানে কিছু সেন্সর আছে, কিছু অটো ডিভাইস আছে, কিছু বৈদ্যুতিক কিছু ব্যবস্থা আছে। এগুলি একটা থেকে একটাই হলেই যান্ত্রিক সমস্যা যে কোনো সময় যে কোনো কিছুতেই হতে পারে, সেটা আমরা মাথায় রাখছি। ইকোনমিক জোন কিংবা সরকার নির্ধারিত শিল্পাঞ্চল ছাড়া অন্য কোনো স্থানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করা হলে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনকি নতুন শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আগে বিদ্যুৎ এবং গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র দেওয়া বাধ্যতামূলক উল্লেখ করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে কোনো রকম আলোচনা ছাড়াই এ ধরনের কঠোর সিদ্ধান্ত দেশে শিল্প বিকাশকে বাধাগ্রস্ত করবে বলে মত ব্যবসায়ীদের। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতেই দীর্ঘদিন ধরে গ্যাস এবং বিদ্যুৎ সংকটে ভুগছিলেন দেশের শিল্প উদ্যোক্তারা। বছরের পর বছর অপেক্ষা করেও মিলছিল না নতুন শিল্প কারখানায় গ্যাস ও বিদ্যুতের সংযোগ। এর মাঝে ভূমি ও জ্বালানি ব্যবস্থাপনা এবং পরিবেশের উন্নয়নে নতুন গ্যাস এবং বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে সরকার।
শিল্প কারখানায় ঋণ দেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ এবং গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করে 25 এপ্রিল সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশে কার্যরত সবগুলো ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে উল্লেখ করা এই সার্কুলারে ঋণের পাশাপাশি লিজ এবং বিনিয়োগ সুবিধা দেওয়ার আগে ছাড়পত্র যাচাই করে নিতে বলা হয়। অবশ্য এর আগে 8 এপ্রিল সব ধরনের তফসিলি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে জারি করা বাংলাদেশ ব্যাংকের অপর একটি সার্কুলারে ইকোনমিক জোন বা সরকার নির্ধারিত শিল্প এলাকা ছাড়া অন্য কোনো স্থানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করা হলে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনে যে সমস্ত এলাকায় নিষেধ করা হয়েছে নতুন কোনো গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ না দেওয়ার, আমরা সেটা মেনে আমরা নতুন কোনো সংযোগ আর বিদ্যুৎ সংযোগ দেব না। নতুন কারখানা স্থাপনে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা ইকোনমিক জোনগুলোকে গুরুত্ব দেওয়া হলো, সেখানে রয়ে গেছে নানা জটিলতা। বিশেষ করে অধিকাংশ শিল্প মালিক যেমন তাদের নামে বরাদ্দ জায়গা বুঝে পায়নি, তেমনি ভূমিকে কারখানা উপযোগী করে তোলার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নও রয়ে গেছে দীর্ঘসূত্রিতা। এমনকি নিশ্চিত করা হয়নি গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ। প্রজ্ঞাপনটি জারি করার এখনই সময় রাইট টাইম কিনা এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করতে পারি। বাট কেন? বিকজ আমাদের এখনও ইকোনমিক জোনগুলো কি আসলে রেডি কিনা, প্লট নিয়ে আমার রিকোয়ার্ড ইন্ডাস্ট্রিকে আমি বা আমার যে কারখানা এটিকে আমি স্থাপন করতে পারছি কিনা। ধীরে 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 যখন আমি জায়গাগুলো অ্যাকোয়ার করে জায়গাগুলো কিনে নিয়েছি, তাহলে এটার মধ্যে তো আমার একটা বড় ধরনের ইনভেস্ট হয়েছে এবং আমি অলরেডি পিডিবি থেকে পারমিশন কিছু অংশ নিয়েছি, গ্যাসের জন্য অ্যাপ্লাই করেছি। আপনারা জানেন সংযোগ পাই বা না পাই, ডিমান্ডের টাকাটা কিন্তু দিয়ে দিতে হয়। তো যারা ইনভেস্ট করে ফেলেছে তাদের জন্য বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন। ব্যবসায়ী কিংবা শিল্প উদ্যোক্তাদের সাথে আলোচনা ছাড়াই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিল, তা বাস্তবায়নে আরও সময় নেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ইকোনমিক জোনগুলোকে গ্যাস, বিদ্যুৎ এবং পানি সরবরাহের সক্ষমতা বাড়িয়ে পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলার পরে এই সিদ্ধান্ত কার্যকরের মত তাদের। কোনো একটা ডিসিশন নেওয়ার আগে আমাদের অবকাঠামোগুলো কি আগে রেডি আছে কিনা এটা একটু দেখা দরকার। কারণ আমি এখন সবাইকে বলছি যে ইকোনমিক জোন ছাড়া ইন্ডাস্ট্রি করা যাবে না, তাহলে কিন্তু একটা বিপদ আসবে যে ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে কিন্তু কর্মসংস্থানও বাড়বে না এবং বেকার মানুষের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। সরকার ইতিমধ্যে সারা দেশে 100টির বেশি ইকোনমিক জোন গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নামে বরাদ্দও দিয়েছে। এছাড়া বাংলাদেশে প্রতিদিন করে 16,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলো, চাহিদা তার চেয়ে অনেক বেশি। স্বাধীনতার পর গত 53 বছরে বাংলাদেশের শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শ্রমিক গণ পরিবেশে গড়ে ওঠা এই ধরনের ছোট ছোট শিল্পাঞ্চল। আগামীতে কলকারখানা গড়ার ক্ষেত্রে গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য নতুন যে নিয়ম করা হয়েছে তাতে নতুন করে আর কোনো শিল্পাঞ্চল গড়ে উঠবে না, কর্মসংস্থান হবে না লাখ লাখ বেকারের, এমনটি শঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। ব্যাপক বিনিয়োগের লক্ষ্য নিয়ে জিরো কুপন ব্যান্ড বাজারে ছেড়েছে বেক্সিমকো, যেখানে থাকছে 15% মুনাফার সুযোগ। করমুক্ত বিনিয়োগ সুবিধার কারণে বন্ড বাজারে বেক্সিমকোর এই উদ্যোগ নতুন সম্ভাবনা জাগিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মায়ানগর প্রকল্প নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে প্রায় 100 একর আয়তনের পরিবেশ বান্ধব প্রকল্পটিতে গড়ে তোলা হবে 18,000 অ্যাপার্টমেন্ট। থাকবে হোটেল, কনভেনশন সেন্টার, শপিং মল, শিক্ষা, স্বাস্থ্যসেবার ব্যবস্থা। শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো। এই উদ্যোগ বাস্তবায়নে উচ্চ হারের রিটার্নে বাজারে 1,500 কোটি টাকার জিরো কুপন বন্ড ছেড়েছে বেক্সিমকো। এর ডিসকাউন্ট রেট 15%, অর্থাৎ প্রতি 1 লাখ টাকা বিনিয়োগে মাসিক রিটার্ন 1,250 টাকা, আর মূলধন সহ 5 বছরে মোট ফিরবে 1,75,000 টাকা। এই বন্ড বিক্রির সমন্বয়ক হিসেবে রয়েছে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, এরই মধ্যে সাড়া ফেলেছে বন্ডটি। যে প্রজেক্টটা হবে সে অ্যাসেটটাই সিকিউরিটি দেওয়া, সে এটার রিটার্নটা ক্যাশ ফ্লোটাও সিকিউরিটি দেওয়া। তো অবশ্যই যে কোনো ইনভেস্টর আমার মনে হয় এটা অ্যাসেস করে বুঝতে পারবে এবং এই যে এটা আসলে আমার জন্য কতটুকু অ্যাট্রাকটিভ বা কতটুকু সেফ। এসএসসির অ্যাপ্রুভাল দেওয়া একটা বন্ড ইনস্ট্রুমেন্টে যেখানে একটা ল্যান্ড সিকিউরিটি দেওয়া আছে, যেই ল্যান্ডের উপর প্রজেক্ট হয় সেই ক্যাশ ফ্লোটাও এটাতে সিকিউরিটি দেওয়া।
তো আমার মনে হয় না এটা নিয়ে সন্দেহ থাকা উচিত। বন্ড হচ্ছে এক ধরনের ঋণ চুক্তি যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বাজারে ঋণপত্র ছেড়ে অর্থ সংগ্রহ করে থাকে, যা বিনিয়োগ বাড়াতে ব্যাংকের ওপর চাপ কমায়। তবে বুঝে শুনে বন্ডে বিনিয়োগের পরামর্শ এই বিশেষজ্ঞের। পুরো ফাইন্যান্সিয়াল ম্যাটারটাকে আপনি নিয়ে খুব ক্লোজলি দেখেন, টোটাল 1,500 কোটির মধ্যে কিন্তু 1/3 চলে যাচ্ছে যেটা কোনো প্রোডাক্টিভিটি নাই, তাদের লোন সেটেল হবে। কিন্তু বাকি যেই 1,000 কোটি টাকা আছে, এই 1,000 কোটি টাকার রেট কিন্তু ইকোনমির চেয়ে অনেক হাই। সত্যিকার অর্থে যিনি বিনিয়োগ করেন তার চুলচেরা বিশ্লেষণ করে বিনিয়োগ করা উচিত। বেক্সিমকো জানিয়েছে আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই বন্ড কেনা যাবে আগামী 15 মে পর্যন্ত। এদিন থেকে 5 বছরে 60 কিস্তিতে গ্রাহক ফিরে পাবেন তার মূলধন ও মুনাফা। 5 বছরের মধ্যে কোনো গ্রাহক চাইলে এই বন্ড ভাঙতে পারবেন না। এখানে বিনিয়োগের সর্বনিম্ন সীমা 50,000 টাকা করা হলেও রাখা হয়নি সর্বোচ্চ সীমা। বন্ড থেকে তোলা 1,500 কোটি টাকার মধ্যে 1,000 কোটি টাকা মায়ানগর প্রকল্প উন্নয়নে আর বাকি 500 কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 897 জন শিক্ষকের জায়গায় আছেন মাত্র 197 জন। 47টি বিভাগের পরিকল্পনা থাকলেও চালু হয়েছে মাত্র 22টি। শিক্ষার্থীরা বলছে অনেক গুরুত্বপূর্ণ বিভাগ না থাকায় বঞ্চিত হচ্ছেন তারা। শিক্ষক ও কর্মকর্তারা বলছেন জনবল সংকটে প্রশাসনিক কাজসহ মানসম্মত পাঠদান ব্যাহত হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তবে কর্তৃপক্ষ বলছে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ইউজিসি ও মন্ত্রণালয়ের উপর। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুরের মানুষের দীর্ঘ সংগ্রামের ফসল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে প্রতিষ্ঠার শুরু থেকেই নিয়োগে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থী শিক্ষকদের আন্দোলন সহ নানা কারণে হোঁচট খায় বিশ্ববিদ্যালয়টি। ফলে দীর্ঘ সময়ে পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত লক্ষ্যে। 8,500 শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন 197 জন। প্রশাসনিক কাজ পরিচালনার জন্য জনবল রয়েছে অর্ধেক। বিভাগ চালু হয়েছে মাত্র 22টি, আর কৃষি এবং আইনের মতো গুরুত্বপূর্ণ অনুষদ শুরুই করতে পারেনি। জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই, তারপর আমাদের বায়োলজিক্যাল কোনো ডিপার্টমেন্টই নেই। আসলে একটা ইউনিভার্সিটিকে উন্নত করতে গেলে বায়োলজিক্যাল ইউনিভার্সিটি মানে ডিপার্টমেন্টগুলো লাগে। কৃষি অনুষদ যে খোলার কথা ছিল এটা আসলে এখনো হয়নি, অথবা উদ্যোগ আমি দেখতেছি না। শিক্ষক ও কর্মকর্তারা বলছেন জনবল সংকটে প্রশাসনিক কাজ সহ মানসম্মত পাঠদান ব্যাহত হচ্ছে। আমাদেরকে অতিরিক্ত কাজ করতে হয় এবং প্রেশার নিতে হয়, এটা কিন্তু আমাদের জন্য সমস্যা। আপনি যদি আমার বিভাগের কথাই বলি, জনসংযোগে এখানে থাকার কথা ছিল হয়তো 10 জন, আছে আমরা 4 জন বা 5 জন। আমাদের 47 জনের বিপরীতে একজন, এবং কোনো বিভাগে এই সংখ্যাটা আরও বেশি, 60-এরও অধিক। গবেষণার জায়গাটা ব্যাহত হওয়ার কারণে শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে অবশিষ্ট বিভাগগুলো চালু সহ শিক্ষক ও জনবল কাঠামো পূরণে ইউজিসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। আমাদের চাহিদা এবং অর্গানাইজেশন নির্ধারিত যে লোকবল আছে, যে বিভাগের কথা বলা আছে, সেগুলো হয়তো এখনো এটা বাস্তবায়নতে সম্ভব হচ্ছে না। আমরা আশা করব যে মঞ্জুরি কমিশন এবং মন্ত্রণালয় এই ব্যাপারে আগামীতে আরও মনোযোগ দিবে, সেটা আমরা প্রত্যাশা করি। 2008 সালের 22 অক্টোবর থেকে 2024 সালের জুন পর্যন্ত 15 বছর মেয়াদী নেওয়া পরিকল্পনায় ছিল বিশ্ববিদ্যালয়ে 8টি অনুষদে 47টি বিভাগ এবং শিক্ষক থাকবেন 897 জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মৌসুমের শুরুতে ঝড় বৃষ্টি আর তাপপ্রবাহের কারণে রংপুরে এবার হাড়িভাঙা আমের ফলন গেলবারের তুলনায় অর্ধেকে নেমে আসতে পারে। বাগান মালিকরা বলছেন অতিরিক্ত সূর্যের তাপে ঝরে পড়েছে গুটি, পরিচর্যাতেও খুব একটা কাজ হচ্ছে না। তবে কৃষি বিভাগের দাবি খুব বেশি ক্ষতি হবে না। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছি ইউনিয়নের আমবাগান মালিক হোসেন মিয়া ঝড় বৃষ্টি আর অতিরিক্ত খরায় 9 বিঘার বাগানের মধ্যে 5 বিঘারই আমের গুটি ঝরে পড়েছে। এখন বাকি 4 বিঘার আম রক্ষায় যুদ্ধে নেমেছেন তিনি। ঝড় বৃষ্টিটা হয়ে গেছে, ওই পানিটা আমাদের খারাপ ছিল, পানিটার জন্য আমাদের আমগুলো সব ঝরে গেছে। এখন বাকি যেটা আছে আল্লাহ দেয় সেটা আমরা টিকে রাখার জন্য এখন একটু পানি স্প্রে করতেছি। এমন অবস্থা জেলার বেশিরভাগ বাগানেরই। বাগান মালিকরা বলছেন পর্যাপ্ত সেচ ও বালাইনাশক স্প্রে করেও গাছে গুটি ধরে রাখা যাচ্ছে না। এবারে মুকুল যেভাবে ছিল সেই তুলনায় আমের ফলন নেই। এখন যেটুকু আছে এটুকুই সেবা যত্ন করতে হবে। কিছুদিন আগে একটা বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে মোল্ডে ঝরে গেছি। যে জায়গায় 3 মণ আম হবে সে জায়গায় 2 মণ 1 মণ হইতেছে না। শুরুতেই ঝড় বৃষ্টি, পরে টানা তাপপ্রবাহে আমের গুটি কিছুটা কম হলেও ফলন ঠিক রাখতে নিয়মিত পরিচর্যার পাশাপাশি সেচের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অনেক কৃষকই আমাদের যে পরামর্শ অনুসারে কাজ করছে। আমরা
প্রত্যাশা করি যে আপনার এবারও আমের একটি ভালো ফলন পাবে। কৃষি বিভাগের আশা জেলার ৩,৩35 হেক্টর জমির বাগানে প্রায় ৩০,০০০ মেট্রিক টন হাড়িভাঙা আম উৎপাদন হবে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। হৃষ্টপুষ্ট করতে যত্ন নিচ্ছেন পশুর। গাইবান্ধায় কোরবানির হাটের জন্য প্রস্তুত হচ্ছে প্রায় 2 লাখ পশু। পাশাপাশি হাটে মহিষের চাহিদা পূরণে পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের হাকিমপুরের খামারিরা। তবে পশুর খাবারের মূল্য বৃদ্ধির কারণে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় আছেন তারা। কোরবানির হাটের জন্য পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। খাওয়ানো হচ্ছে খড় ও ঘাসের সঙ্গে দানাদার বিভিন্ন খাবার। গাইবান্ধার খামারগুলোতে প্রস্তুত করা হচ্ছে মূলত ফ্রিজিয়ান, শাহিওয়াল ও দেশি ষাঁড়। জেলার প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে এবছর জেলায় কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হচ্ছে 1,35,381টি গরু এবং 81,980টি ছাগল, যা থেকে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় 22,000 পশু অন্যত্র বিক্রি করা যাবে। পশু বিক্রির জন্য 26টি স্থায়ী ও 16টি অস্থায়ী হাটের পাশাপাশি 8টি অনলাইন হাট নির্ধারণ করা হয়েছে। তবে এবার গো খাদ্যের দাম বেশি হওয়ায় পশুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। পাশাপাশি দেশের বাজারে ভারতীয় গরু প্রবেশ বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। কোরবানির জন্য আমরা প্যাকেজিং খাবার খেলে দিচ্ছি, অনেক বড় হয়, একটু লাভবান হওয়ার জন্য। সামনে ঈদকে উপলক্ষ করিয়া আমরা ভুট্টা, ধান, চাল একসঙ্গে ভাঙ্গিয়া ওই ক্ষয় মোটা তাজা করি বিক্রি করার জন্য। সকালে খেলেই খুদের ভাত, তারপরে ধানের গুঁড়া, তারপরে ভুট্টে, ধান, গম এলে মিক্স করিয়া ভাঙ্গিয়ে খেলেই। ভারতীয় গরু আসলে পরে সাধারণ কৃষকরা একটু লস করবে, তারা সেই সঙ্গে আমাদেরও লস হবে না যে তা না। তবে দেশি গরুর মানটা সবসময় একটু আলাদা থাকে, আমাদের চাহিদা থাকে। আমরা দেশি গরুই অবশ্য সব পালি এখানে। খামারিদের প্রাকৃতিকভাবে পশু লালন পালনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। ক্ষুদ্র খামারি প্রান্তিক কৃষক যারা আছে তাদের গরু বিক্রির জন্য অবশ্যই ফেসবুকের মাধ্যমে আগাম তাদের তথ্য, তাদের গরুর ছবি, আনুমানিক ওজন, আনুমানিক মূল্য সহ তারা শেয়ার করবে। এদিকে পশুর হাটে মহিষের চাহিদা পূরণে পিছিয়ে নেই খামারিরা। দিনাজপুরের হাকিমপুরে প্রস্তুত করা হচ্ছে 138টি মহিষ। মাঝারি ও সর্বোচ্চ 1400 কেজি ওজনের মহিষও পালন করা হচ্ছে উপজেলার খামারগুলোতে। শামিমা শাম্মী, সময় সংবাদ। ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কায় দ্রুত ধান কাটছেন কুড়িগ্রামের কৃষক। এরই মধ্যে শেষ হয়েছে 30% কাজ। তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি এড়াতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। পরিপক্ক হওয়ায় ধান কেটে ঘরে তুলছেন কৃষক। অনেকে কাটার পর মাঠেই করছেন মারাই। তবে যারা দেরিতে আবাদ করেছেন তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ক্ষেতের ধান এখনও পরিপক্ক না হওয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির শঙ্কা করছেন তারা। কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় কুড়িগ্রামে দ্রুত গতিতে পাকা ধান কাটা হচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে 30% ধান কাটা। এবছর জমিতে তেমন কোনো রোগের আক্রমণ না হওয়ায় ফলন ভালো হয়েছে। ধান কাটছি মেশিন দিয়া, মাড়াই করতেছি মেশিন দিয়া, কিন্তু এখন চিন্তিত আকাশ খুব দুর্যোগ, তাই আমরা তাড়াতাড়ি মাড়াই করতেছি। আগে তো হাত দিয়ে ডাঙাইছিল, এখন মেশিনের উপর চাপটা বেশি পড়ছে, যার কারণে আমরা তাল পাচ্ছি না। কৃষকেরা খুব চাপ দিছে আমাদের উপরে, যেখানে যে পাচ্ছি মাঠে, ফিল্ডে, বাড়িতে সবখানে আমরা যাচ্ছি। বাজারে ধানের মূল্য হচ্ছে কাঁচা ধান 900 থেকে 950 টাকা, কিন্তু সরকার নির্ধারিত ধানের মূল্য হচ্ছে কেজি প্রতি 32 টাকা করে। তো সর্বমোট হিসাব করলে হয় মন প্রতি 1280 টাকা, কিন্তু আমরা সরকারিভাবে ধানটা দিতে পারছি না। আবাদ ভালো হয়েছে, আমরা কৃষক মানুষ, এখন এই যে আকাশের শিলা বৃষ্টি তাড়াতাড়িতে আমরা ফসল কাটপে নিছি বা আরো কাটপে আছে। দ্রুত ধান কাটতে কম্বাইন হারভেস্টার মেশিন ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে বিভিন্ন উপজেলায় আমরা কম্বাইন হারভেস্টার বিতরণ করছি এবং এর আগেও আমরা বিতরণ করেছি। কৃষি বান্ধব সরকার শতকরা 50% ভর্তুকিতে কৃষকদেরকে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে 1,17,350 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।
দখলমুক্ত ও পুনঃখনন করার 3 বছর পার না হতেই ফের বেদখল হতে শুরু করেছে দিনাজপুর শহরের ঘাগড়া খাল। ময়লা আবর্জনা ফেলায় আবারও পরিণত হয়েছে ভাগাড়ে। তবে খালের দখল ও দূষণ রোধে বরাদ্দের অভাব বলে দায়সারা বক্তব্য পৌর কর্তৃপক্ষের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। 2021 সালে দিনাজপুর শহরের ঘাগড়া খালের 15 কিলোমিটার অংশ দখলমুক্ত করে 2.5 কোটি টাকা ব্যয়ে পুনঃখনন করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। 3 বছর পার হতে না হতেই আবারও দখল হয়ে গেছে খালটি। পুরনো রূপে ফিরছে ঘাগড়া খাল। পার দখল করে কেউ তুলেছেন দেয়াল, কেউ পাকা ঘর, কেউ বা ব্যবসা প্রতিষ্ঠান। এতে আবারও বন্ধ হয়ে গেছে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা। কচুরি পানায় ভরে গেছে অনেক অংশ। এলাকাবাসী জানান, খননের পর খালটি রক্ষণাবেক্ষণ না করায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের উপরে যে প্রতিনিয়ত যে ময়লা ফেলতেছে, ভর্তি হচ্ছে এবং দখলের কারণে খালগুলা ভরাট হয়ে যাচ্ছে। এতে করে শহরবাসীর আমাদের খুবই ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই ঘাগড়া যদি আবার নির্মাণ না করা হয় তাহলে সামনে বন্যার পানিতে আবার মনে করেন যে আবার সেরকম বন্যায় 1 বছর ডুবে প্রায় আমাদের রুম ঘর পর্যন্ত ডুবে গেছিলো, আবার ওইরকমই হবে আর কি। অবস্থা একদম খারাপের পর্যায়ে চলে গেছে, যেটা জনজীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তো এটা শীঘ্রই কিছু করা দরকার, না হলে আশেপাশের মানুষজন এবং গোটা এলাকাবাসীরই সমস্যার সম্মুখীন। নাগরিক সুবিধা বৃদ্ধির পরিবর্তে এখন এই ক্যানেল দুটি কিন্তু দিনাজপুরবাসীর জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এবং এই ক্যানেল দুটো এখন পরিবেশ দূষণের ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে। অবিলম্বে এই ঘাগড়ার গিরিজা ক্যানেল খননের উদ্যোগ গ্রহণ করা উচিত। খালটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌরসভার, তবে এই মুহূর্তে এ কাজে কোনো বরাদ্দ নেই বলে জানায় কর্তৃপক্ষ। এই পৌরসভার কিছুটা আর্থিক সহায়তায় যদি আমরা এই সংস্কার করতে পারি, যদিও আমাদের অর্থ সংকুলন না থাকার কারণে, আমি চাইব পানি উন্নয়ন বোর্ড বা যে কোনো সরকারি সংস্থা এই ক্যানেলগুলির প্রতি যদি সুনির্দিষ্ট যদি কোনো নজর দেন, তাহলে এই সংস্কার করলে হয়তো জলাবদ্ধতা থেকে দিনাজপুর পৌরবাসী একটু উপকৃত। 1851 সালে দিনাজপুরের জমিদার গিরিজানাথ শহরের পানি নিষ্কাশনের জন্য ঘাগড়া ও গিরিজা নামে 2টি খাল খনন করেছিলেন। সময় সংবাদ, দিনাজপুর। বিশ্বকাপের জন্য আজ দুপুরে ঘোষণা করা হবে বাংলাদেশ দল। এদিকে টাইগার পেসার তাসকিন আহমেদের ইনজুরির মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। রিপোর্ট আসেনি ভালো কোনো খবর। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বোর্ড কোনো মন্তব্য না করলেও জানা গেছে মাংসপেশিতে চিড় ধরা পড়েছে স্পিড স্টারের। আরও পর্যবেক্ষণের জন্য তা পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইঙ্গিত মিলেছিল আগের দিনই, সেই শঙ্কাই সত্যি হলো। ইতিবাচক কোনো ফল আসেনি তাসকিনের এক্স-রে আর এমআরআই রিপোর্টে। মাংসপেশির চোটটা বেশ গুরুতরই, ধরা পড়েছে চিড়। সোমবার সকালে ঢাকা এক্সপ্রেসের রিপোর্ট হাতে পায় বিসিবির মেডিকেল বিভাগ। খবরটা চাউর হয় এর কিছুক্ষণ বাদেই। আরও পর্যবেক্ষণের জন্য তৎক্ষণাৎ রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে, যেখানেই হবে তাসকিনের পরবর্তী চিকিৎসা। তাসকিনের চোট অতটা গুরুতর না হওয়ায় 3 সপ্তাহের মধ্যেই ফিট হয়ে উঠতে পারেন তিনি। আর বিশ্বকাপের টাইগারদের প্রথম ম্যাচের আগে যে সময়টা হাতে আছে বিসিবির, বিশ্বকাপ খেলতে 15 মে রাতে মার্কিন মুলুকে উড়াল দেবে বাংলাদেশ দল। তাসকিনের ইনজুরিতে যেখানে কপাল খুলতে পারে পেসার তানজিম সাকিবের, শেষ মুহূর্তের সংকটের কথা মাথায় রেখে প্রস্তুত থাকতে বলা হয়েছে পেসার হাসান মাহমুদকে। অর্থাৎ শেষ পর্যন্ত যদি ম্যাচ ফিট না হতে পারেন তাসকিন। বিশ্বকাপের পরিকল্পনা কিংবা দল ঘোষণা সব আয়োজন একদিনের জন্য হলেও পিছিয়ে গেছে তাসকিন আহমেদের ইনজুরিতে। সূত্রের খবর, শঙ্কা জাগালেও স্বস্তির বিষয় হচ্ছে সব ঠিক থাকলে হয়তো মার্কিন মুলুক আর ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরছেন তাসকিন। তবে বিসিবির যে বিভাগের জন্য এমন জটিল পরিস্থিতির তৈরি, এই ঘটনা থেকে তারা শিক্ষা নেবে তো? অবশ্য ইতিহাস দেখাচ্ছে না আশার আলো। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানো যুক্তরাষ্ট্র এবার উল্টো পথে। 17 মাসে ডোনাল্ডুর তৃতীয় সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো বৈঠক নেই। আজ আসছেন ঢাকায়। বৃষ্টি হলে জায়গায় জায়গায় পানি জমে যাচ্ছে, দৈনিক চলাচলের জন্য এটা অযোগ্য। বেশিরভাগ গাছপালা কেটে ফেলা হয়েছে, সামান্য গরমও অনেক গরম অনুভূত হয়। তিলোত্তমা ঢাকা রোদে হয়ে ওঠে অসহনীয়, বৃষ্টিতে জলাবদ্ধতা। উভয় সংকটে নগরবাসী জীবিকার তাগিদে বাধ্য হয়ে বসবাস, কর্তৃপক্ষের দায়িত্বহীন ভূমিকার কারণে ধুঁকছে নগর। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ।
আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।